পার্ট 1 ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো, এইচএস কেমিস্ট্রি সাজেশন, যেখানে স্যার আপনি অর্গানিক নিয়ে আলোচনা করেছিলেন। এইটা হচ্ছে সেটার লাস্ট পার্ট। এখানে স্যার বাকি যে দুটো পার্ট আছে ইনঅর্গানিক আর ফিজিক্যাল নিয়ে আলোচনা করবেন স্যার। হ্যাঁ, তো দেখো এখানে ভিডিওটা আমরা একদম ছোট করতে চাইছি। তো তোমরা ইনঅর্গানিকটা বেসিক্যালি আমি খুব অল্পই বলবো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো বলবো, এবং বাকিটা পিডিএফটা তোমরা স্যারের কাছ থেকে পেয়ে যাবে, আমি স্যারকে প্রোভাইড করে দেবো। স্যারের ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো আমরা প্রথমে টাইম নষ্ট না করে ফিজিক্যাল কেমিস্ট্রিতে চলে আসি। ফিজিক্যাল কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার যেটা হচ্ছে তোমাদের পদার্থের কঠিন অবস্থা সলিড স্টেট। একবার স্যারকে থামাও, পিডিএফটা কিন্তু কিভাবে পড়তে হয় বা কোন জায়গাগুলো পিডিএফ এর মধ্যে বেশি জোর দেবে সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা আগে দেখে নাও, নাহলে কিন্তু পরে বুঝতে পারবে না স্যার। তো দেখো তোমরা প্রথমে এমসিকিউ এর জন্য কি কি পড়বে দেখো, প্রথমে দেখে নাও ধ্রুবীয়, অধ্রুবীয় এবং হাইড্রোজেন বন্ধনযুক্ত যে ক্রিস্টালাইন সলিড আছে তাদের উদাহরণ। বা ধরো তোমাকে এরকম বললো মোম কি ধরনের কঠিন, চারটে অপশন দেওয়া থাকলো। আচ্ছা, নেটওয়ার্ক সলিডের এক্সাম্পল গুলো খুব ভালো করে দেখে যাবে। এবার দেখো তোমাদের যে ক্রিস্টালাইন 7 রকমের ক্রিস্টাল সিস্টেম আছে, সেই 7 রকমের ক্রিস্টাল সিস্টেমের এজ লেন্থ মানে বাহুর দৈর্ঘ্য এ বি সি এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল আলফা বিটা গামা আলাদা আলাদা। তো প্রত্যেকের কন্ডিশন আলাদা আলাদা। তোমাকে একটা কন্ডিশন দিয়ে বলবে এটা কোন ধরনের ক্রিস্টাল সিস্টেম, কোনটা কোনটা বেশি করে ইম্পর্টেন্ট। হেক্সাগোনাল ভালো করে দেখবে, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, কিউবিক তো তোমরা জানো সব সমান হয়। আর একটা হচ্ছে তোমার কি অর্থোরম্বিক, ভালো করে দেখে যেও। আচ্ছা, একক কোষ, একক কোষ কোন ধরনের, যেমন ধরো তোমাকে বলতে পারে বিসিসি একক কোষ কোন ক্রিস্টাল সিস্টেমে অনুপস্থিত। ঠিক আছে, এরও ট্রিক্স আছে, এগুলো তোমরা জানো আশা করি মনে রাখার জন্য। আর কি, আর ওখান থেকে ধরো তোমাকে যেটা ব্রাভিস ল্যাটিসের সংখ্যা জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ, কিউবিকের যে 3টে একক কোষ সিম্পল কিউবিক, বিসিসি এবং এফসিসি, এদের ক্ষেত্রে তুমি কি মনে রাখবে কোনটায় ফাঁকা স্থান কতটা এবং প্যাকিং দক্ষতা কতটা। আর এটাই আবার বড় কোশ্চেনে তোমাকে ধরো ফেস সেন্টার কিউবিক ইউনিটসের মানে তলকেন্দ্রিক একক কোষে প্যাকিং দক্ষতা নির্ণয় করতে দিতে পারে, সিম্পল কিউবিকেরও দিতে পারে। ঠিক আছে, আর একটা এমসিকিউ এর জন্য আমি বলবো ক্যাটায়ন বাই অ্যানায়নের ব্যাসার্ধের যে রেশিওটা সেটা তুমি ভালো করে দেখে যাও। ওখান থেকে তোমার কোঅর্ডিনেশন নাম্বার জানতে পারে, মানে ধরো তোমার ক্যাটায়নের ব্যাসার্ধ বলে দেবে, অ্যানায়নের ব্যাসার্ধ বলে দেবে। তো ক্যাটায়ন বাই অ্যানায়নের রেডিয়াস থেকে তোমাকে রেডিয়াসের যে রেশিও সেখান থেকে তুমি কোঅর্ডিনেশন নাম্বার জানতে পারবে। আচ্ছা, এবার তুমি দেখো এখান থেকে তুমি কি দেখতে পারো, এফ কেন্দ্র কাকে বলে ভালো করে দেখে যাবে। ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক, এদের উদাহরণ দেখে যাবে। আচ্ছা, ধরো তোমাকে এরকম ধরনের প্রশ্ন দিতে পারে Ni 0.98 ও, এখানে নিকেল 2 ও নিকেল 3 এর শতকরা পরিমাণ জানতে পারে। আর ম্যাথ হিসাবে আমি বলবো ম্যাথ ভালো করে দেখে যাবে। ম্যাথের জন্য কি দেখে যাবে, ওই যে একটাই ফর্মুলা ρ = z/m/na/aq, এখান থেকে যে কোনো একটা বাদ দিতে পারে, এটা একটা অবশ্যই আসবে, প্রতিবারই আসে, এবারেও আসবে। হ্যাঁ, তো একটা কোশ্চেনের উপর আমি একটু গুরুত্ব দেবো, ওটা একটু ভালো করে দেখে যেও। ধরো তোমাকে একটা কোনো ধাতব মৌল ঘনকাকার কেলাস গঠন করেছে, ওর বাহুর দৈর্ঘ্য বলেছে 1.8 অ্যাংস্ট্রম আর ঘনত্ব বলে দিয়েছে 2.14 অ্যাংস্ট্রম, দিয়ে বলেছে 234 গ্রাম পরিমাণে কতগুলো একক কোষ আছে। এই টাইপের একটা প্রশ্নের উপর তোমরা গুরুত্ব দিয়ে যাও। তো সলিড থেকে এইটুকুনি, আর কিছু বেশি কিছু বলছি না। সলিউশনে চলে এসো। সলিউশন থেকে তোমাকে একটা 2 নম্বরের ডেসক্রিপটিভ লিখতে হবে এবং একটা ম্যাথ আসবে। তো সেক্ষেত্রে তুমি কি দেখবে, মোলারিটির এককগুলো দেখতে পারো এবং কোনটা উষ্ণতার উপর নিরপেক্ষ এটা একটু ভালো করে দেবে। আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ ভেরি মাচ ইম্পর্টেন্ট, তা কাকে বলে, উদাহরণ এবং বৈশিষ্ট্য খুব খুব ইম্পর্টেন্ট। অ্যাজিওট্রপ ধনাত্মক বিচ্যুতি দেখায়, ঋণাত্মক বিচ্যুতি দেখায়, উদাহরণ। এর ডেসক্রিপটিভ একটা আগের বারে পড়ে গেছে, তাই ডেসক্রিপটিভ আশা করি করবে না। বিপরীত বিশ্লেষণ কাকে বলে এবং প্রয়োগ খুব ইম্পর্টেন্ট। জলের কেএফ 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স বলতে তুমি কি বোঝো, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র দুটো লিখতে দিতে পারে। আর কি, তোমাকে এরকম বলতে পারে জলে নুন যোগ করা হলো বা চিনি যোগ করা হলো স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় কেন। বা এরকম তোমায় বলতে পারে দুটো সলিউশনকে কম্পেয়ার করতে পারলো, ধরো বললো 0.1 নরমাল NaCl এবং 0.1 নরমাল গ্লুকোজ দ্রবণের কোনটা স্ফুটনাঙ্ক বেশি এবং কেন। তো এই জাতীয় প্রশ্ন তোমরা একটু দেখে যেতে পারো। আর আগের বারে ম্যাথ এসছে মেইনলি তোমার মানে টোটাল কোশ্চেনটাই অসমোটিক প্রেসারের উপর কনসেন্ট্রেট করা ছিল, তাই অসমোটিক প্রেসারটাকে পারলে তুমি যদি করে যাও তুমি অ্যাভয়েড করতে পারো। বেশি জোর দেবে স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমনের উপর আর বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ম্যাথে জোর দিও। থিওরি আশা করি আসবে না, কিন্তু স্ফুটনাঙ্কের উন্নয়ন আর হিমাঙ্কের অবনমন এটা খুব ভালো করে দেখে যাও, বোথ ফর থিওরি এবং ম্যাথের জন্য খুব ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, ওখানে কিন্তু ভ্যান্ট অফ আই ফ্যাক্টর ইনক্লুড করে দিতে পারে, সেক্ষেত্রে তোমার মনে রাখ মানে ভ্যান্ট অফ আই ফ্যাক্টর বলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং সংযোজী পদার্থের জন্য, তাদের জন্য আই ফ্যাক্টরটা আসে।
এবং সেক্ষেত্রে ধরো তোমাকে এরকম বলে দিল বেনজিনে অ্যাসিটিক অ্যাসিড কি হয়, ওটা তোমায় কিন্তু জানতে হবে, জলে অ্যাসিটিক অ্যাসিড না বেনজিনে অ্যাসিটিক অ্যাসিড, এগুলো তোমায় জেনে যেতে হবে। কিন্তু বেনজিনে গেলে ডাইমার ফর্ম হয়ে যাবে, জলে গেলে কি হয়ে যাবে, বিয়োজিত হয়ে যাবে। তাহলে কোন ফর্মুলাটা লাগবে ভ্যান টপ আই ফ্যাক্টরে, সেগুলো কিন্তু খেয়াল করবে। তো সলিউশন থেকে এই কটাই এইটুকুই দেখে যাও। পরের চ্যাপ্টার হচ্ছে তোমার ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে তুমি কোনগুলো দেখে যাবে, হাইড্রোজেন, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দেখে যাবে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে প্লাটিনাম তড়িৎদ্বারের উপর কেন কার্বন ব্ল্যাকের আস্তরণ দেওয়া হচ্ছে, ড্যানিয়েল সেলের রিপ্রেজেন্টেশনটা, সেল রিপ্রেজেন্ট করার নিয়ম, মানে ক্যাথোড কোন দিকে হয়, অ্যানোড কোন দিকে হয়, ফেজ ডিফারেন্স কিভাবে বোঝায়, এগুলো ভালো করে দেখে যাবে। এবং কোনো একটা সেল রিঅ্যাকশন লিখে তার উপর নালস ইকুয়েশন অ্যাপ্লাই করে, নালস ইকুয়েশন অ্যাপ্লাই রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো হয় ওখান থেকে পিএইচ ক্যালকুলেশনও দিতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হাইড্রোজেন ইলেকট্রোড মানে হাইড্রোজেন ইলেকট্রোডটা ইম্পর্টেন্ট, ওটা একটু দেখো। ওটা তো বললামই, প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড একটা মানে সেলের হাফ সেলে থাকতে পারে। আচ্ছা, পিএইচ ক্যালকুলেশনের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। আর কি হতে পারে ওখান থেকে, আর তুমি ওখান থেকে দেখে যেতে পারো ইলেকট্রোকেমিক্যাল সিরিজের অ্যাপ্লিকেশন, মানে তোমাকে একটা রিঅ্যাকশন দিয়ে দিল, দিয়ে বলবে এই রিঅ্যাকশনটা আদৌ সম্ভব কিনা, বা ধরো তোমাকে বললো Cu + HCl এই বিক্রিয়াটা হয় না, মানে CuCl2H2 হাইড্রোজেন উৎপন্ন হয় না, কিন্তু FeHCl এর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করে দিতে পারে। বা ধরো তোমাকে বললো ফেরাস সালফেট সলিউশনের মধ্যে কি নিকেলের চামচ রাখা যেতে পারে, এই টাইপের অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন গুলো, ঠিক আছে। বা সোডিয়াম তাড়াতাড়ি জলের সাথে বিক্রিয়া করে যাচ্ছে, কিন্তু ধরো তোমার অ্যালুমিনিয়াম অতটাও তাড়াতাড়ি করছে না, এই ধরনের অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন গুলো, মানে প্রমাণ বিজারণ বিভব রিলেটেড যে প্রশ্নগুলো হয়, সেক্ষেত্রে মাথায় রাখবে একটা ট্রিক্স মনে রাখবে, যার প্রমাণ বিজারণ বিভবের মান যত বেশি হবে সে অন্যকে জারিত করে নিজে বিজারিত হবে, এটা গেল। আচ্ছা, আর তোমার সাম্য ধ্রুবক রিলেটেড যে ম্যাথ গুলো আছে ওই ম্যাথও দেখে যেতে পারো, বা ফ্রি এনার্জি ক্যালকুলেশনও করতে দিতে পারে, ডেল জি ক্যালকুলেশনও করতে দিতে পারে। ওর সঙ্গে ই সেলের কি সম্পর্ক, খুব ইম্পর্টেন্ট, ডেল জি জিরোর সাথে ই0 সেলের কি সম্পর্ক, ই0 সেলকে মাস্ট বি পজিটিভ হতে হবে, তবে ডেল জি নেগেটিভ হবে এবং রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হবে। সেক্ষেত্রে তোমার যদি কোনো কারণে নেগেটিভ বেরিয়ে যায় তাহলে তুমি ক্যাথোড অ্যানোড ঠিকঠাক সেট আপ করোনি, এগুলো একটু খেয়াল রাখবে। আর কি দেখে যেও, এবার ধরো তোমার যেটা আমি বলবো সেটা, বা ওখান থেকে এমসিকিউ একটা দিতে পারে, চারটে হাফ সেল দিয়ে দিল, বললো কোনটা শক্তিশালী বিজারক, কোনটা শক্তিশালী জারক, এগুলো একটু দেখে যেতে পারো। এরপর চলে আসো তোমার ইলেকট্রোলিসিসে। ইলেকট্রোলিসিসের ক্ষেত্রে তুমি তিনটে তড়িৎ বিশ্লেষণ খুব ভালো করে দেখে যাবে। জলের তড়িৎ বিশ্লেষণ, ক্যাথোড অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে NaCl এর জলীয় দ্রবণের কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ হলো, আর গাঢ় NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হলো। ক্যাথোড অ্যানোডে কি উৎপন্ন হয় এবং জলীয় দ্রবণের প্রকৃতি কি হয় এটা দেখে যেও। জলের তড়িৎ বিশ্লেষণ এই কারণে ইম্পর্টেন্ট বলছি, ফ্যারাডের সূত্রের অ্যাপ্লিকেশনে ফ্যারাডের সূত্র দিয়ে জলের তড়িৎ বিশ্লেষণ করে ম্যাথ আসতে চলেছে, কিন্তু আই থিঙ্ক এবারে ওই জলের তড়িৎ বিশ্লেষণ রিলেটেড ম্যাথই আসার চান্স বেশি, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে তুমি ওই ম্যাথগুলো ভালো করে দেখবে। ফ্যারাডের সূত্রের অ্যাপ্লিকেশন, ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বয় সূত্রটা তোমাকে খুব ভালো করে দেখে যেতে হবে, ওর প্রমাণটাও তোমাকে দিয়ে দিতে পারে। এবার ধরো তোমাকে এরকম ধরনের আমি একটা ম্যাথ তোমাকে বলছি, এই টাইপের করতে পারো। ধরো অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট 3 মিনিট 13 সেকেন্ড পাঠানো হলো, কত গ্রাম জল বিয়োজিত হবে, বা এসটিপিতে কত আয়তন গ্যাস ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন হবে, বা ধরো এরকম দিল 1.4 গ্রাম ইন 3- আয়নের মোট আধান কত। তো এই টাইপের ম্যাথ দেখে যাও, ঠিক আছে। আর আশা করি তোমাদের কোশ্চেন খুব সোজাই হবে। যদি শক্ত হয় E = F/N, এই প্রমাণটা পারলে দেখে যাও, ঠিক আছে। শেষ মুহূর্তের জন্য যদি সম্ভব হয় দেখে যেও, না আসলে দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, আর কি দেখো, আগের বারে আপেক্ষিক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার একক এসে গেছে, তাই একক দেখার দরকার নেই। কোষ ধ্রুবকের এককটা দেখে যেও, এমসিকিউ বা এসিকিউ তে দিতে পারে। আর হচ্ছে তোমার ওখান থেকে মোলার দ্রবণের লঘুতার সাথে মোলার পরিবাহিতার পরিবর্তন এবং ল্যামডা এম এর সাথে রুট সি কার্ভটা উইক ইলেকট্রোলাইট এবং স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য দেখে যেও। আর হচ্ছে তোমার জ্বালানি কোষ, নির্জল কোষ, আর হচ্ছে লেড সঞ্চয়ক অ্যাসিড কোষের ডিসচার্জিং বিক্রিয়ার ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াগুলো তোমাকে দেখে যেতে হবে। এই গেল তোমার ইলেকট্রোকেমিস্ট্রি। পরের চ্যাপ্টার হচ্ছে তোমার কি কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স থেকে তুমি কি কি দেখবে, ক্রম ও আণবিকতার পার্থক্য দেখো। কোনো একটা বিক্রিয়ার হার ধ্রুবক দিয়ে দেবে, তার একক থাকবে, সেই একক থেকে ক্রম বার করা। যেমন ধরো তোমাকে একটা ক্রম বলে দিয়েছে, সেই ক্রমে মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স একক আছে, মানে সরি একটা হার ধ্রুবকের এককে ওই হার ধ্রুবকে ওই এককটা আছে, তাহলে ওটা তুমি কি n ক্রমের সঙ্গে তুলনা করবে, n এর মান বেরিয়ে যাবে। আর কি হতে পারে, শূন্যক্রম বিক্রিয়া, গ্যাসীয় ভগ্নাংশ ক্রম বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা, আর কি ধরো তোমাকে বিক্রিয়া হার
বিক্রিয়া হার রিলেটেড তোমাকে কিছু প্রবলেম দিতে পারে। বিক্রিয়া হার রিলেটেড প্রবলেম আগেরবার একটা এসছে, আশা করছি আসবে না, তাও একটা ম্যাথ দেখে যেতে পারো। যেমন ধরো এ আর বি এর বিক্রিয়ায় প্রোডাক্ট তৈরি হচ্ছে, বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হলো, বিক্রিয়ার হার 1/4 গুণ হয়ে গেল প্রাথমিক হারে, তাহলে বি এর সাপেক্ষে ক্রম কত, এই টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে। আর কি, আর হচ্ছে দেখো তোমাদের আগেরবারে প্রথম ক্রম বিক্রিয়ার সমাগলিত রূপ পড়েছিল, মানে প্রথম ক্রম বিক্রিয়ার উপর বেশি ফোকাস করা হয়েছিল থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য। তুমি শূন্যক্রম বিক্রিয়া শেষ হওয়ার জন্য প্রয়োজনীয় সময় তার অর্ধায়ু দ্বিগুণ, এই কোশ্চেনটা একটু দেখে যেও। প্রথম ক্রম বিক্রিয়া কখনোই শেষ হয় না, প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু তার প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না, এই টাইপের প্রশ্নগুলো দেখে যেও। আর দেখে যেও টি 99%, মানে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 99% সম্পন্ন হতে যে সময় লাগে তা ওই বিক্রিয়ার 90% সম্পন্ন হতে যে সময় লাগে তার দ্বিগুণ, মানে এই টাইপের প্রমাণ। বা ধরো কোন একটা বিক্রিয়ার টি 3/4, মানে তার 75% কমপ্লিট হতে যে সময়টা লেগেছে তার টি হাফের দ্বিগুণ, এই টাইপের প্রমাণগুলো। হ্যাঁ, এই টাইপের এগুলো অ্যাকচুয়ালি স্যার মানে প্রমাণ টাইপের করতে বলো। আর কি দিতে পারে থিওরিটিক্যাল এখান থেকে, আর থিওরিটিক্যাল তোমার দিতে পারে যে অতিরিক্ত জলের উপস্থিতিতে মিথাইল অ্যাসিটেটের আম্লিক আদ্র বিশ্লেষণ একটি প্রথম ক্রমের বিক্রিয়া, কিন্তু ক্ষারীয় আদ্র বিশ্লেষণ একটি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, ব্যাখ্যা করো। এবারে আমি যেটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে এক্সপেক্ট করছি সেটা হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম। আরহেনিয়াসের সমীকরণ খুব ভালো করে দেখে যাবে, ওর প্লট গুলো ভালো করে দেখে যাবে, মানে গ্রাফ গুলো যেটা বলছি ওগুলো ভালো করে দেখে যাও। এক্সোথার্মিকের জন্য কেমন হবে, এন্ডোথার্মিকের জন্য কেমন হবে, অনুঘটক কিভাবে কমিয়ে দেয় অ্যাক্টিভেশন এনার্জি, আর ওই k = a × e⁻e/RT দিয়ে ওখান থেকে লগ নিয়ে যে ফর্মটা আসে, ওই লগ নিয়ে যে ফর্মটা ওটা ভালো করে মনে রাখবে। ওই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবারে কিন্তু আসার হাই চান্সেস আছে। ঠিক আছে, তো কেমিক্যাল কাইনেটিক্স এর জন্য আমি এটুকুই বলবো। নেক্সট ফিজিক্যালের লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমার কি পৃষ্ঠতলীয় রসায়ন। এখানে তুমি কি কি দেখে যাবে, অধিশোষণ একটি তাপদায়ী প্রক্রিয়া, হ্যাঁ, ভৌত অধিশোষণের জন্য নিম্ন উষ্ণতা, রাসায়নিক অধিশোষণের জন্য উচ্চ উষ্ণতা দরকার, ব্যাখ্যা করো। আচ্ছা, আর কি দেখতে পারো তুমি এখান থেকে, রিঅ্যাকশন আইসোথার্ম এবং অধিশোষণ সমচাপীয়, আর হচ্ছে তোমার ফ্রয়েনলিচ আইসোথার্ম দেখো ওর ইকুয়েশনটা এবং গ্রাফটা। আকৃতি বর্ণনাত্মক অনুঘটক কাকে বলে, উদাহরণ। আর একটা হচ্ছে বিক্রিয়া মাধ্যম ও বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশার ভৌত অবস্থার উপর নির্ভর করে কোলয়েডের শ্রেণীবিভাগ উইথ উদাহরণ। মানে তোমাকে একটা বলে দেওয়া হবে যে এটার মানে ধরো তোমাকে বললো যে কুয়াশা, এর বিস্তার মাধ্যম কি, বিস্তৃত দশা কি, এটা জানতে চাইবে। বহু অনুসমন্বিত কোলয়েড এবং বৃহৎ আণবিক কোলয়েডের উদাহরণ পড়বে। দ্রাবক আকর্ষী কোলয়েড এবং দ্রাবক বিকর্ষী কোলয়েডের পার্থক্য পড়বে। কোলয়েডের স্থায়িত্বের কারণ, এই সূত্রেই বলে রাখলাম, কারণটা পড়ে যাও। পৃষ্ঠতল সক্রিয় পদার্থ বলতে কি বোঝো, ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ কাকে বলে, উদাহরণগুলো। অপলয়ন কি, আচ্ছা, ঝিল্লি বিশ্লেষণ কি, এর প্রয়োগ। টিন্ডাল প্রভাব কি, এর প্রয়োগ। সমতরিত বিন্দু। স্বর্ণ সংখ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বর্ণ সংখ্যা যেমন এখান থেকে ডেফিনেশন দিতে পারে, বা ধরো তোমায় বললো হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03 বলতে তুমি কি বোঝো। সুলডে-হার্জি নিয়ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোথ ফর ব্রড কোশ্চেন অ্যান্ড এমসিকিউ। সেক্ষেত্রে তুমি রুল দুটো লিখতে পারে অথবা এমসিকিউও কিন্তু দিতে পারে। তুমি জানো এখানে ধরো তোমাকে বললো ফেরিক হাইড্রোক্সাইড সলের তঞ্চনের জন্য নিম্নলিখিত কোনটি অধিক গ্রহণযোগ্য, সে তুমি জানো যে অ্যানায়নিক হবে উত্তরটা, এবং যার নেগেটিভ আধানের মান যত বেশি সেটাই হবে উত্তর। আর কি দেখবে, কোলয়েডিয়ন কি একটু দেখে যেও। আর হচ্ছে ন্যানো স্কেল পদার্থের মাত্রাটা কত, 1 থেকে 100 ন্যানোমিটার, এটুকু দেখে যেও। তাহলে তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি কমপ্লিট হয়ে গেল। ডিএ ব্লকটা আগে বলি। ডিএ ব্লক থেকে কি করবে দেখো, জিঙ্কের অ্যাটমাইজেশন এনথালপি 3D সিরিজের মধ্যে কেন কম হয়। আচ্ছা, ম্যাঙ্গানিজের তৃতীয় আয়নায়ন এনথালপির মান অত্যধিক বেশি কিন্তু আয়রনের কেন কম। বা ধরো তোমাকে বললো যে 3D সিরিজের কোন মৌলের সর্বোচ্চ জ্বালানি সংখ্যা দেখায়, ম্যাঙ্গানিজ +7। বা ডি ব্লকের মধ্যে কে হয়, উত্তর কিন্তু আলাদা হবে। আচ্ছা, ক্রোমিয়াম 2 আর ম্যাঙ্গানিজ 3 উভয়েরই D4, কিন্তু ক্রোমিয়াম 2 একটা বিজারক পদার্থ, কিন্তু Mn3 একটা জারক, ব্যাখ্যা করতে দেবে। জলীয় দ্রবণে Cu+ আয়ন অস্থায়ী, Cu2 তে চলে যায় কেন। বা জলীয় দ্রবণে D1 ইলেকট্রনিক বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন অস্থায়ী, কারণটা। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই স্যার, একদম মানে ইনঅর্গানিকটা খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন এখানে বলে দিচ্ছেন, আর বাকি এগুলো পড়ে যাবে যাদের মানে এখনো খুব একটা ভালো প্রিপারেশন নেই, আর যাদের প্রিপারেশন একটু ভালো আছে এটা সমেত বাকি পিডিএফটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা গ্রুপে পেয়ে যাবে স্যার। জাস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমাকে একটা আয়ন দিয়ে দেওয়া হবে, তার
স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট ভ্যালুটা বার করতে হবে, √n × n+2bm, n হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন সেগুলো। আচ্ছা, আর কি ল্যান্থানাইড সংকোচন কি এর কারণ দেখে যাবে। ল্যান্থানাইড মৌলগুলোকে কেন বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, ডি ব্লক আর এফ ব্লকের কমন ইলেকট্রন বিন্যাসটা মানে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ভালো করে দেখে যেও। আচ্ছা, K2CR2O7 KMnO4 এর উপর তাপের প্রভাব এটা নিয়ে আলোচনা করো। আচ্ছা, আর দেখে যেও তুমি জলীয় দ্রবণে Sm2+, U2+, YB2+ উত্তম বিজারক কিন্তু C4+ জারক রূপে কাজ করে। এগুলো কেন? LaOH3 এবং LuOH3 এর মধ্যে কে অধিক ক্ষারীয় এবং কেন, এগুলো একটু দেখে যেও। আরো কিছু কোশ্চেন আছে যেগুলো ধরো কি ঘটে সমিত সমীকরণ, আমি ভিডিও লম্বা করতে চাইছি না, তাই আমি স্যারকে প্রোভাইড করে দেবো। তাহলে এটা গেল। আচ্ছা, তো পি ব্লকেও আমি একদম ছোট করে অল্প কিছু কোশ্চেন বলছি, তোমরা কিন্তু পিডিএফ অবশ্যই ফলো করো। স্যার সবথেকে ইম্পর্টেন্ট গুলো স্যার এখানে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন Sb5 আর Bi5 এর মধ্যে কে বেশি শক্তিশালী জারক দ্রব্য, কেন? নাইট্রোজেনের NH3 PH3 SH3 BiH3 এদের হচ্ছে তোমার স্ফুটনাঙ্ক গলনাঙ্ক ক্ষার ধর্ম, NF3 আদ্র বিশ্লেষিত হয় না, NCl3 হয় কেন? বা NCl3 PCl3 আদ্র বিশ্লেষণের প্রোডাক্ট কি হয়, আলাদা আলাদা হয়ে যায় কেন? আর কি দেখবে তুমি এখান থেকে ক্লোরিনের সাথে অতিরিক্ত অ্যামোনিয়ার বিক্রিয়া, অ্যামোনিয়ার সাথে অতিরিক্ত ক্লোরিনের বিক্রিয়া, সাদা ফসফরাসের সাথে NaOH এর বিক্রিয়া। আচ্ছা, NO2 কেন ডাইমার গঠন করে, নেসলার বিকারক কি? হ্যাঁ, আচ্ছা, তারপরে তুমি এখান থেকে দেখে যাও H3PO2 এবং H3PO3 এর মধ্যে কে শক্তিশালী বিজারক দ্রব্য, NaH2PO3 একটি অ্যাসিড লবণ কিন্তু Na2HPO2 একটি সমিত লবণ। +5 জারণ সংখ্যা প্রদর্শন করা সত্ত্বেও নাইট্রোজেন পেন্টাহালাইড গঠন করে না কেন? গ্রুপ 16 থেকে তুমি কি কি দেখবে? গ্রুপ 16 থেকে তুমি দেখে যাও সাধারণ উষ্ণতায় অক্সিজেন গ্যাস কিন্তু সালফার কঠিন কেন? SO2 ধ্রুবীয় কিন্তু SO3 ধ্রুবীয় নয় কেন? SO2 জারণ এবং বিজারণ ধর্ম উভয়ই আছে কিন্তু SO3 এর কেবলমাত্র জারণ ধর্ম আছে। H2O, H2S, H2SE, H2T এদের স্ফুটনাঙ্ক আম্লিক চরিত্র ভালো করে দেখে যাও। TF6 আদ্র বিশ্লেষিত হয় কিন্তু SF6 হয় না কেন? SF6 এর অস্তিত্ব থাকলেও SH6 এর অস্তিত্ব নেই কেন? আচ্ছা, ট্রেলিং অফ মার্কারি কি ভালো করে দেখে যাও। কি ঘটে সমিত সমীকরণ সহ লেখো। আম্লিক স্ট্যানাস ক্লোরাইড দ্রবণে ওজোন গ্যাস চালনা করা হলো কি হবে? আচ্ছা, তারপরে হচ্ছে তুমি দেখে যাও সালফারের যে অক্সো অ্যাসিড গুলো আছে ও স্ট্রাকচার গুলো ভালো করে দেখে যাও, কারণ ওখান থেকে এমসিকিউ দেয় কোন অক্সো অ্যাসিডে এসএস বন্ধন আছে, কোনটায় এসওএস বন্ধন আছে, কোনটায় পারঅক্সো লিংকেজ আছে, এগুলো একটু ভালো করে দেখে যাও। আরেকটা হচ্ছে তোমার সেটা হচ্ছে ক্লোরিন জল দ্বারা বিরঞ্জন স্থায়ী কিন্তু কিন্তু SO2 জলীয় দ্রবণ যেটা আছে সেটা দ্বারা অস্থায়ী। এটা গ্রুপ 16 থেকে তোমরা এগুলোই দেখে যাও। আর স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের মূল বিক্রিয়া, এটা হচ্ছে গ্রুপ 16। চলে আসি গ্রুপ 17। গ্রুপ 17 এ কি দেখবে? ফ্লুরিন F2 আর Cl2 এর বন্ধন বিয়োজন এনথালপি তুলনা করবে। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়া সত্ত্বেও ফ্লুরিনের থেকে ফ্লুরিন শক্তিশালী জারক পদার্থ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, HF, HCl, HI মানে HF তরল কিন্তু বাকিগুলো গ্যাস, HF, HCl, HI, HBr এরা হচ্ছে এদের আম্লিক ধর্ম, বিজারণ ক্ষমতা, এগুলো ভালো করে দেখবে। I3- উৎপন্ন হয় কিন্তু F3- হয় না কেন? মানে এটা কিরকম ভাবে বলতে পারে ফ্লুরিন কেন কেন্দ্রীয় পরমাণু হিসেবে কাজ করতে পারে না? আচ্ছা, ক্লোরিনের যে অক্সো অ্যাসিড গুলো আছে HOCl, HClO2, HClO3, HClO4 এদের আম্লিক ধর্মের তুলনা। আন্তঃহ্যালোজেন বলতে কি বোঝো? আর হচ্ছে তোমার ClF3 এর অস্তিত্ব আছে কিন্তু FCl3 নেই কেন? বা ওই টাইপের দিতে পারে IF7 এর অস্তিত্ব আছে, ICl7 এর নেই কেন? ICl এর সক্রিয়তা I2 অপেক্ষা বেশি কেন? ছদ্ম হ্যালোজেন বলতে কি বোঝো? এগুলো একটু দেখে যাও। গ্রুপ 18 এ তোমরা XCF4 এর আদ্র বিশ্লেষণ ভালো করে দেখে যাও। আর হচ্ছে XCF2, XCF4, XCF6, XCO2F2, XCOF4, XCO3 এদের জিওমেট্রি মানে জ্যামিতি এবং কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন এটা ভালো করে দেখে যাও। তো পি ব্লক থেকে একটাই বললাম। আচ্ছা, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে তুমি কি দেখবে? এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বার করাটা ভালো করে দেখে যাও। ইউপ্যাক নেম যদি পড়ে সেক্ষেত্রে তোমার রুলগুলো মনে রাখতে হবে ইউপ্যাক নেমে। আচ্ছা, আর এখান থেকে তুমি কি দেখে যাবে? দেখো তোমাকে ধরো বললো একটা হোমোলেপটিক ও হেটেরোলেপটিক কমপ্লেক্সের উদাহরণ। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল ভালো করে দেখে যাবে। চিলেটিং লিগ্যান্ড ভালো করে দেখে যাবে। একটা ক্যাটায়নিক লিগ্যান্ডের উদাহরণ দেখে যাবে। একটা ধরো বললো CONH3 Cl3
টোটালটাই থার্ড ব্র্যাকেটের মধ্যে, এর কতগুলো জ্যামিতিক সমবায় সম্ভব, এরকম কতগুলো কোশ্চেন যেটা পিডিএফ এ তোমরা পেয়ে যাবে। ওটা যেমন একটা ফ্যাক্ট হবে, একটা মান হবে, জ্যামিতিক স্ট্রাকচার একে দেখাতে হবে। বা ভিবিটি থেকে তুমি আসতে পারো, ধরো তোমাকে বললো যে NiCl4 2- এটা হচ্ছে চতুস্তলকীয় প্যারাম্যাগনেটিক, কিন্তু NiCN4 2- এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক এবং সমতলিক বর্গাকার, ব্যাখ্যা করতে দিতে পারে। বা তোমাকে ওই টাইপেরই কোশ্চেন দিতে পারে যে CONH3 6 3+ ইনার অরবিটাল অক্টাহেড্রাল, কিন্তু NiNH3 6 2+ আউটার অরবিটাল অক্টাহেড্রাল, ব্যাখ্যা করতে দিতে পারে, এই টাইপের প্রশ্ন। আচ্ছা, আর এখান থেকে কালারটা একটু ভালো করে দেখে যাও। যেমন ধরো তোমাকে বলছে TiH2 6 3+ এটা রঙিন, কিন্তু TiH2 6 4+ এটা কিন্তু কালারলেস। বা স্ক্যান্ডিয়াম দিয়েও ওটা আমি দিতে পারি, তোমরা পিডিএফ পেয়ে যাবে এই টাইপের কোশ্চেন। আরেকটা হচ্ছে তোমার চিলেট এফেক্ট বলতে কি বোঝো এটা একটু দেখে যাও। আর কোন প্লাটিনাম ঘটিত যৌগ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। আর এমসিকিউ গুলো তোমরা পিডিএফটা একটু দেখে নিও ভালো করে। মূলের পৃথকীকরণ থেকে আমি খুব অল্প কোশ্চেন বলছি, ভিডিওটা বড্ড লম্বা হয়ে যাচ্ছে, তোমাদেরও সময় নেই এত দেখার। অল্প কয়েকটা প্রশ্ন বলছি, বাকিটা তোমরা পিডিএফ এ দেখে নিও। যেমন হচ্ছে তোমার তৈল ভাষণ পদ্ধতি, সোডিয়াম জ্যান্থেটো পাইন তেলের ভূমিকা, কোন ধরনের আকরিকের ক্ষেত্রে তৈল ভাষণ পদ্ধতি ব্যবহার করা হয়, লিচিং কি, তাপজারণ ভস্মীকরণের পার্থক্য, বিগালক কি, আম্লিক বিগালক, ক্ষারীয় বিগালক, বা এরকম দিতে পারে লোহা নিষ্কাশনে ক্ষারীয় বিগালক, তামা নিষ্কাশনে আম্লিক বিগালক কেন ব্যবহৃত হয়, থার্মিক মিশ্রণ কি। বা ধরো তোমাকে বলছে সিইও বা জেডএনও কে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়, কিন্তু সিএও কে তড়িৎ বিশ্লেষণ করা হয় কেন। আচ্ছা, স্পাইজেল কি। নেক্সট হচ্ছে ধরো তোমাকে বললো হিমাটাইট থেকে আয়রন নিষ্কাশনে চুনাপাথরের ভূমিকা কি, জিঙ্ক ব্লেন্ড আকরিকের তাপজারণের সময় বায়ু প্রবাহ উষ্ণতা নিয়ন্ত্রিত করা হয় কেন, জিঙ্ক তাপজারিত আকরিকের সাথে আকরিকের কার্বন বিজারণের সময় অতিরিক্ত কোক চূর্ণ কেন মেশানো হয়, বা জিঙ্ক ব্লেন্ড আকরিকের কার্বন বিজারণের সময় আগে তাপজারিত করা হয় কেন। জোন পরিশোধনের নীতিটা ভালো করে দেখবে, স্পেলটার কি ভালো করে দেখবে, মন্ড পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়, বা বেসিমার পদ্ধতিতে কাস্ট আয়রন থেকে স্টিল আয়রনের নিষ্কাশনের বিক্রিয়াগুলো। তো এগুলো একটু দেখো, আরো কিছু কোশ্চেন আছে যেটা আমি বলছি না, তোমরা স্যার মানে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বললেন, এর বাইরের কোশ্চেনগুলো তো পিডিএফ তোমরা পেয়ে যাবে, ওগুলো অবশ্যই দেখে নিও। হ্যাঁ, আশা করি প্রত্যেকেরই পরীক্ষা ভালো হবে, প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল। আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ।